চলো, ফার্স্ট ম্যাথ ছিল, ম্যাথ গুলো করেছিল তো সব নাকি? এবার দেখো, বলছে যদি দুটি সংখ্যার যোগফল 14 হয় তাদের গুণফল 45 হয়, তাহলে দেখো দুটো সংখ্যা খোঁজো যাদের গুণফল হচ্ছে কি 45 আর যোগফল 14 হবে, কি হবে? একবারে মনে আসছে না 5 9 45? একমাত্র 5 নং 45 তো হয় না মনে আসে, তাহলে 5 নং 3 15 45 তার হয় না, তাহলে কি তার যোগফল তো বেশি হয়ে যাবে। 9 আর 5 দেখো যোগফল 14 হচ্ছে আর এর গুণফল 45 হচ্ছে, তাহলে বলতে পারি বড় সংখ্যাটা 9, ছোট সংখ্যাটা 5। অ্যান্সার কি চেয়েছে? বৃহত্তম সংখ্যা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 1। নেক্সট দেখে নাও। তারপরে 64 দাগ, 64 না, দ্বিতীয় পেজেরটা বলছে 6400 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে এত টাকা পার্থক্য। আমি পরীক্ষায় বলেছিলাম যে আসলে 2 বছরই আসে। সেটার ফর্মুলা কি জানো? ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, 2 বছরেরই আসবে, তো তখন একমাত্র 2 বছরের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল। ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। তো ডি মানে কি? ডিফারেন্স মানে পার্থক্য, পি মানে প্রিন্সিপাল মানে আসল, আর আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। তাহলে দেখো এখানে ডি এর ভ্যালু বলে দিয়েছে 36 টাকা পার্থক্য, ইকুয়াল টু পি এর ভ্যালু বলছে কত? 6400 টাকা। আর এদিকে আর এর স্কোয়ার, আর আর গুণ করলে আর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 100 ইন্টু 100। কাটাকুটি করো, আর দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য আউট করে দিলাম, ক্লিয়ার হলো। এবারে দেখো তোমরা যদি কেটে ছোট করতে চাও করে ফেলে, অসুবিধা নেই। এখানে বলছে 4 9 36, আর উপর উপরে কাটাকুটি যায়, 4 16 কত হয়? 64। আরো কাটাকুটি যাবে, এখানে দেখো 4 25 100 হয়ে যায়, আর এদিকে 4 4 16, উপর নিচে কেটে দিলাম। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কি বলে থাকলো? এগুলো কি হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। 9 25 কত হয়? 9 25 225, আর এইদিকে 4 হয়ে যাবে নিচে। ওকে, তো এইটুকু তো বুঝতে পারছি, জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো এটা কি আসলে দেখো, যেটা গুণ আকারে ছিল সেটা ভাগাকার হয়ে গেল, তাই না? তাই তো হয়। এবার আর স্কোয়ার যদি উঠে যাই, ও পাশে গেলে রুট হয়ে যাবে, আর এর রুট করলে কত হবে? 225/4। তো 225 কার রুট হয়? এখানে লিখছি 225 কার রুট হয়? 15। আর চারের চার কথা কার রুট? 2, তাহলে 15/2 মানে কত? 7.5%। অপশন নাম্বার এইটাতে আছে। কে কে বুঝতে পারো নি? ক্যালকুলেশন যদি বুঝতে না পারো তাহলে আর কিছু করার নেই। নেক্সট, 24,000 টাকা মূলধনের উপর 2 বছর অর্জিত সরল সুদ হলো মূলধনের 1/6 কিচ্ছু নেই। তাহলে দেখো আগে মূলধন কত আছে? 24,000 টাকা, এর 1/8 নাকি 2 বছরের সুদ হয়েছে। তাই যদি হয়, এটা কাটাকুটি করলে কত হবে? 3 হবে, 3 আর 24, 3,000। তাহলে 2 বছরে কত টাকা সুদ হলো? 2 বছরে সুদ বলছে 1/8 মানে 3,000 টাকা। তাহলে প্রত্যেক বছরের সুদটা তুমি এখান থেকে বের করে নিতে পারো। বা তুমি যদি মনে করো না যে আর ইকুয়াল টু এইভাবে বের করবো, যে আর ইকুয়াল টু কি জানি? আই ইন্টু, এরও কথা যেভাবেই যাচ্ছে শোনার চেষ্টা করো, কি আর করা যাবে। সিম কার্ড আরেকটা নিতে হবে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে নিয়ে আসবো। তো দেখো 3,000, দিনের বেলায় ক্লাস করাতে যে অবস্থা দেখছি। শোনা যাচ্ছে? তন্তরিয়া একদম। যাই হোক, দেখো এটা তো ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে এখানে আমরা 2 বছরের কি পেলে? সুদ পেলে। তাহলে 2 বছর সুদ পেলে সেখান থেকে আর এর ভ্যালু বের করতে পারি। আর ইকুয়াল টু কি জানি? যে আই ইন্টু 100, আই মানে সুদ, 2 বছর সুদ, এটা 100 বাই কি রয়েছে? পি, পি আর টাইম 2 বছর। শুনতে পাচ্ছ তো আওয়াজ নাকি? তিনটে শূন্য কাটলাম, তিনটে শূন্য কাটলাম, এটাকে যে কাটলে 3 8 24 হয়ে গেল। এখনো কাটাকুটি যাবে। তো 4 2 8, 4 25 100। তাহলে এখানে কত হলো? 25/4 এলো। কত এলো? 25/4। তাহলে আর এর ভ্যালু 25/4। তো 25/4 মানে কত হয়? 4 6 24। তাহলে এইটা হয় 6.5। কি করে হয় পাগল? 6.25 ভাগ করলে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হলো, এই অঙ্কগুলো যদি এই অঙ্কগুলো যদি শোনা না যায় সমস্যা হবে তোমার পরিমিতি যেহেতু। দেখো বলছি একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল এত, 12.5 মানে 12.5 টাকা প্রতি মিটার হিসাবে মাঠের চারিদিকে বেড়া দিতে। তাহলে কি তোমাকে কি দরকার? বেড়া মানে কি জানি? বেড়া মানে কি? বেড়া মানে কি? পরিধি বা পরিসীমা।
তো বৃত্তের পরিধি বা পরিসীমার সূত্র কি? 2πr। তাহলে তোমার আর এর ভ্যালুটা জানতে হবে। তো এখানে কিন্তু আমরা আর এর ভ্যালুটা জানি না, তাহলে আর এর ভ্যালুটা বের করার জন্য কি দিয়েছে আবার? যে পাই আর স্কয়ার এর ভ্যালু দিয়েছে। তো পাই আর স্কয়ার ভ্যালু কত দিয়েছে? পাই আর স্কয়ার সমান সমান কত বলছে? 15,400। তো পায়ের ভ্যালু কত এখানে বলেও দিয়েছে, পাই সমান সমান 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু 15,400। তো দেখো প্রথমে আমরা 11 দিয়ে কাটি, কাটালে দেখো কত হচ্ছে? 14 হয়ে যাচ্ছে। আর এদিকে দুটো শূন্য না তিনটে শূন্য ছিল? তিনটে শূন্য, দুটো শূন্য সরি। কি বললে? একটা মেয়ে কিছু একটা বললো। হ্যাঁ একেবারে বাইরে যাবে তো, 7 × 2 = 14, 700 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো, 700 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আর স্কয়ার ইকুয়াল টু কত থাকছে? আর স্কয়ার ইকুয়াল টু 7 × 100 লিখতে পারি তো? লিখতে পারি? তোমার দরকার নেই, তোমাদের একবারে গুণ করে দিই, অনেকে বুঝতে পারে না। 7 × 7 কত? 49, আর দুটো শূন্য। তা শুধু আর সমান সমান কত হয়ে যাবে? √, তাহলে সমান সমান রুটের থেকে বের করে 7 × 7 = 49, আর দুটো শূন্য থাকলে করা হয়ে যায়, একটা শূন্য হয়ে যায়। তাহলে আর এর ভ্যালু পেলে 70। এবার 2π এর আর মান বের করা যাবে। তাহলে 2π এর আগে পরিধিটা বের করো, পরিধি কত হচ্ছে তাহলে? তাহলে 2 × π এর ভ্যালু কত? 22/7 ইন্টু আর এর ভ্যালু 70। এবার কাটাকুটি করো, কাটলে কত হবে? 7×10 = 70 হলো। তাহলে টোটাল কত গুণ করলে কত হচ্ছে? 22×2 = 44, 44। তাহলে 22×2 = 44 হলো, আর একটা শূন্য, 440 টাকা। 40 হচ্ছে কি তোমার পরিধি। এবার বলেছে 12.5 টাকা করে খরচ হয়েছে, তাহলে গুণ 12.5, গুণ 12.5। তাহলে গুণ 12.5 করলে কত আসছে দেখো? এটা আসছে, অপশন এটা আসছে, তাই তো? 5,500 কিন্তু গুণ করলে চলে আসবে। ক্লিয়ার করতে পারছি তো? নেক্সট দেখে নাও। এবার দেখো এই গুণটা সোজা করার জন্য কি করা যেতে পারে? এখানে 10 দেওয়া যেতে পারে, এই শূন্যকে আউট করে দেওয়া যাবে। বা তুমি যদি বলো না দাদা আমরা এটাকে না করে এটাকে যদি করি তাহলে সোজা হয়ে যাবে, দেখো এগুলো মাথায় বুদ্ধি আনতে হবে। এই পয়েন্টটাকে তুলবো, তো তুলে এখানে 10 নিয়ে আসবো, পরীক্ষার সময় এগুলো ভাবতে হয়। এই শূন্যটা কাটলে কিন্তু হবে, কিন্তু আমি বলবো এখানে শূন্যটা না কেটে তোমাদের সুবিধা হয়ে যাবে। আর একটা দেখো কোথায়, এখানে কই করে দিলাম? 2 করে দিলাম, আর এখানে 5×25। এবার 25 দিয়ে গুণ করা তো খুব সোজা, তোমরা শিখেছো। 25 দিয়ে গুণ করা খুব সোজা, এটা শিখে গেছো, ওই জন্যই কিন্তু এটা করা যায়। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? এখানে 220 হয়ে যাবে। এবার 25 দিয়ে গুণ করা সোজা, মানে কি 22 আছে, তাহলে 22কে কি করবো? 4 দিয়ে ভাগ করো। 22কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5 আসবে। তাহলে এখনো 5 আসছে, আর 2 মানে কি 25 পড়ে আছে, দুটো 25 মানে কি 50, আর এখানে একটা শূন্য ছিল, 5500। তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হয়, ছোটখাটো টুঙ্কি বুদ্ধি যাকে বলে। দেখো তারপরে বলছে কি, আয়তক্ষেত্রাকার ক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। তার মানে কি? আয়তক্ষেত্র যদি প্রস্থ ধরা হয় এক্স, তার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 3x। শুনতে পাচ্ছ তো? আওয়াজ দেবে, তোমার ঝিমিয়ে যাও কেন জানি। যদি মাঠে বলে যদি মাঠের ক্ষেত্রফল এত হয়, তো ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য এখানে 3x ইন্টু প্রস্থ। তো এর মানই বলে দিচ্ছে কত? 432। তাহলে 3 দিয়ে কাটাকুটি যাবে, কাটলে কত হচ্ছে দেখো তো? 144 আসছে, তাই তো আসছে? 144 আসছে। তাহলে x² ইকুয়াল টু কত আসলো? 144। তাহলে শুধু x সমান সমান কত হবে? √, এপাশে স্কয়ার মানে ওপাশে, তাহলে এটা সমান সমান কত? 12 হয়। এপাশে রুট থাকে, দেখো এপাশে স্কোয়ার থাকলে ওপাশে রুট হয়ে যায়, এপাশে রুট থাকলে ওপাশে গেলে স্কোয়ার হয়ে যায়, মাথায় রাখবো। তাহলে কি এক্স এর ভ্যালু পেলে কি? 12। তাহলে এখানে চেয়েছে কি, যে কি 2 টাকা মিটার হিসাবে একটি বেড়া, বেড়া মানে কি পরিসীমা, পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হচ্ছে? 12 মানে কি? 12 মানে কি? এক্স মানে 12, তাহলে এখানে এক্স মানে 12, আর এখানে 3x মানে কত? 3 × 12 মানে 3×12 = 36। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হবে? 12 আর 36-এ 48 হয়ে যাবে। তাহলে তাহলে পরিসীমা কত আসলো? পরিসীমা আসলো 96টা। এবার বলছে 2 টাকা মিটার, তাহলে এটা 96 মিটার ইন্টু 2 করে দিলে মোট টাকা হয়ে যাবে। তাহলে 96 ইন্টু 2 করলে কত হয়? 192 টাকা। অপশন নাম্বার বিতে রয়েছে।
খুব সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু এগুলো। নেক্সট দেখো, 280 লিটারের মিশ্রণে 4:3 অনুপাতে দুধ এবং জল আছে। যদি অনুপাত 1:2 করতে হয় তাহলে কত লিটার জল মেলাতে হবে? একদম সিম্পল, কিছু নেই কিন্তু। আগে এটাকে দেখো কত আছে টোটাল, এটা টোটাল কত আসে? 7 আসে, তাই তো? অনুপাতের টোটাল কত? 7। আর অ্যাকচুয়ালি টোটাল কত? অ্যাকচুয়াল টোটাল কত? মিশ্রণ 280। তাহলে কত গুণ? অনুপাতের টোটালের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ? 4 × 7 = 40 গুণ। তাহলে বলতে পারি 4 মানে কত? 4 × 40 কত হবে? 4×4 = 16 মানে 160। আর 3 মানে কত? 3×4 = 12 মানে 120। আর টোটাল যোগ করে দেখো 280 আসছে কেন? অবশ্যই আসবে। তো এবার দেখো এই অনুপাতটা নাকি জল মিশিয়েছে, যে 1:2 হয়েছে। তো প্রথমে দেখো, এটা কিন্তু মিল্ক, এটা মিল্ক ছিল আর এটা ওয়াটার। তুমি মেশাচ্ছ কি? তুমি কি মেশাচ্ছ? জল মেশাচ্ছ। তাহলে তাহলে ওয়াটার চেঞ্জ হতে পারে, তাহলে মিল্ক তো জাহাজ তাই, তাহলে মিল্ক জাহাজ তাই মানে কি? এক আছে মানে আগেরটা আনতে গেলে কি করতে হবে? একের সঙ্গে 160 গুণ করতে হবে। তাহলে এই পাশে অনুপাত যদি 160 গুণ করো, অবশ্যই এই অনুপাতকেও 160 গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে কত হলো এটা? 16×2 = 32, ওই 320। তাহলে আগে ছিল 120, এখন হয়েছে 320। তাহলে কতটুকু মেশালে? তো মাইনাস করলেই বোঝা যাবে, বড়টার থেকে ছোটটা। বিয়োগ করলে কত হচ্ছে? 0। আর 2 2 মিলে গেলে 0, 1 আর কয় 2 3, 200। তাহলে কতটুকু মেশালে? 200 মেশালে, অপশন একেতে। খুব সুন্দর অঙ্ক এগুলো। নেক্সট যেটা বলছি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবা। একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি কি কিনেছিল? 10টি টফি কিনেছিলেন। 25% লাভের জন্য তাকে 1 টাকায় কয়টি বিক্রি করতে হয়? সিম্পল লজিক, কি করে করবে? 25%কে ফ্রাকশন ভ্যালু করে দাও। ফ্রাকশন ভ্যালু করলে কি হয়ে যাবে? 1/4। তার মানে কি? 4 টাকা যখন দাম, তখন দাম লাভ করছে মানে 5 টাকায় বিক্রি। 5 টাকায় বিক্রি, তাহলে এটা ছিল সিপি, এটা আসলে এসপি। এটা কিসের রেশিও? এটা টাকা। কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কি? পরিমাণ। পরিমাণের রেশিও কি হয়? 5:4। এর অঙ্কে চলে আসো। তাহলে অঙ্কে তুমি কিনেছিলে কত? 10। এখানে বলছে কত? অনুপাতের হিসেবে কত এসছে? 5। তাহলে আমার থেকে কত গুণ বেশি? 2 গুণ। তাহলে তুমি বিক্রি করছো, তারও 2 গুণ করতে হবে অ্যাকচুয়াল টানতে গেলে। ঠিক আছে? তাহলে কত হবে? 8। হয়ে গেল অঙ্ক। তাই তুমি 10টা কিনেছিলে, 25% লাভ করছো বলে তোমাকে বিক্রি করতে হবে কত? 8টা। অ্যান্সার অপশন নাম্বার বি। বুঝতে পেরেছো? কোনো জটিলতা, কোনো মুখস্থ কিছু শেখালাম? শুধু মনে রাখতে হবে যে টাকা রেশিওর উল্টো পরিমাণ। নেক্সট, একটি স্বাভাবিক সংখ্যার 1/3 হলো 125। একদম সিম্পল অঙ্ক, একবারে করা যায় এগুলো। 1/5 থেকে 56 বেশি, নির্ণীয় স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করো। বলছে একটি স্বাভাবিক সংখ্যার 1/3 হলো 125। তাহলে একটা স্বাভাবিক সংখ্যা ধরে নাও এক্স, ধরে নিতে পারি। স্বাভাবিক সংখ্যার 1/3 মানে এর 1/3 মানে কি? x/3। x/3, দেখো এক্স ইন্টু 1/3 যা x/3 হতো, কারণ এক্স 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 হয়ে যাবে। তাহলে x/3 পেলে হলো 125 এর কি বলছে? 125 এর মানে গুণ এর 1/5 হচ্ছে, তাহলে 1/5 থেকে 56 বেশি, মানে এর সঙ্গে বা 56 বেশি প্লাস, তাহলে এটা সমান। বুঝতে পারলে? এটুকু ক্লিয়ার কিনা বলে? এটা ক্লিয়ার মানে অঙ্ক শেষ। এটা ক্লিয়ার মানে অঙ্ক শেষ। ঠিক আছে? এটা আমরা অন্যভাবেও করতে পারতাম, সেটাও দেখাবো। দেখো, তাহলে এখানে আগে ক্যালকুলেশন করে ছোট করে নিই, গুণ আছে যখন এখানে, তাহলে এখানে হয়ে গেল কত? 5×5 125। তাহলে x/3 ইকুয়াল টু 25 প্লাস 56 কত হয়ে যাবে? 25 প্লাস 56 কত হয়? 21। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 243। ওকে, অ্যান্সার চাইছে কি? নির্ণয় সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গমূল। তাহলে 243-এর বর্গমূল কত হবে? মানে 243 বর্গমূল কি? রুট করে দাও। এবার দেখো 243 কিন্তু একটা রুট সংখ্যা নয়। তো রুট সংখ্যা নয় মানে কি লিখতে পারি এটাকে আমরা? 81 × 3 লিখতে পারি। তাহলে 81 × 3 মানে কি? 81 কিন্তু একটা রুট সংখ্যা। তাই 9 রুট, কিন্তু 3 তো রুট সংখ্যা না। তাই 9√3 উপরে থাকবে, অপশন নাম্বার এইটা। কে কে বুঝতে পারো না যে রুট 243 থেকে 9√3 কিভাবে এলো? কে কে বুঝতে পারো? বুঝতে না পারলে বলবা, বুঝিয়ে দেবো। এটা কে বুঝতে পারো না যে 243 থেকে কি করে? ভয় পাবে না যে 9√3 হয়। কে কে বুঝতে পারোনি? তাহলে বুঝে গেছে। তাহলে ধরো আমাকে কি মানে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে আসতে হবে নাকি? তোমাদের এইগুলোই খারাপ তোমাদের, জানো তো।
নিজে শিখতে হবে। তো এটাকে যদি আমি ভাঙি কত হয়ে যাবে, 81 × 3, দেখেই তো আসলে 81 × 3 করলাম মানে 243। তো এটা কিসের মধ্যে, রুটের মধ্যে। 81 এটা রুট সংখ্যা, কেন রুট সংখ্যা, দুটো একই সংখ্যা গুণ করে দেখো 81 আছে, কোনটা সেটা, 9 9 81, তাহলে 9 কিন্তু বেরিয়ে গেল। যখনই রুট সংখ্যা হবে সেটা কিন্তু বেরিয়ে যায়, তাহলে 81 9 হয়ে যাবে, কিন্তু 3 তো রুট সংখ্যা না, 3কে কি ভাঙতে পারবে, পারবে না। তাহলে 3 পড়ে থাকবে, তাই 9√3 আনসার। বুঝা গেল? এবার এটাকে যদি শর্টকাট করতে যাই, করা যায়, কি করে করা যায়, বলছে দেখো এত অংশ 1/3। চুপ, আরে আমাকে বলতে দাও তাহলে, তাই তুমি বলো দুটোর একটা, মহিতরঞ্জন মল্লিক। দেখো তাহলে এখানে কি রয়েছে, 125 এর 1/5 অংশ থেকে এত বেশি, তাহলে কি হয়ে যাবে, এখানে 25 প্লাস কত, 56। তার মানে কি, এক মানে হচ্ছে 81, এক মানেই 81, তাই 3 মানে মেন সংখ্যাটা কত হবে, 343। এইটুকু অঙ্ক। আর এর রুট করলে কত, সেই একই আসবে, 243। তাহলে 243, হ্যাঁ 243, ঠিকই বলেছো। বোঝা গেল? নেক্সট, এবার বলছে 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি। তো তোমরা শিখেছো যে কি 75 মানে কি, 3 25 75। দেখো প্রত্যেক যার পিছনে দুটো শূন্য, 25 50 থাকে, হ্যাঁ, আর 75 থাকে, সেই সংখ্যাটা কিন্তু 25 দিয়ে ভাগ যায়। তাহলে সব কটা সংখ্যায় 25 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, যোগফল হতে হবে যেটা 3 দিয়ে ভাগ যায়। এবার দেখো এটা কিন্তু ভাগ যায় না, 9 7 15 এটাও যাবে, এগুলোর প্রত্যেকটা যাবে, কিন্তু অ্যান্সার হচ্ছে কি বৃহত্তমটা। হুম। তো এইটা দিয়ে গেল। 40 কে যদি ভাঙো দেখো 4 10 কে 40, সংখ্যা বলছে কি যে সংখ্যাটা, দেখো 4 দিয়েও যাবে 10 দিয়ে যাবে, প্রত্যেকটা 10 দিয়ে যাচ্ছে, আর 4 দিয়েও যায়, দুটো শূন্য আছে নাকি 4 দিয়ে ভাগ যাবে, সে দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাওয়া মানে ভাগ যায়, আর শূন্য থাকা মানে সেটা 4 দিয়ে ভাগ যায় যদি সে দুটো শূন্য থাকে। তো এটা হয়ে গেল স্যাটিসফাই। তো 25 দিয়ে তো যাচ্ছে দেখে নিলাম। 15 দিয়ে নিয়ম কি, 3 × 5। তো দেখো 3 দিয়েও যাচ্ছে, 25 দিয়ে যাচ্ছে, মানে এটা 5 দিয়েও যাচ্ছে, তার মানে কি এই তিনটেই কিন্তু অ্যান্সার হতে পারে, কিন্তু বলেছে বৃহত্তম, তাহলে বড় কোনটা হবে, কোনটা দেবো তাহলে, বড় কোনটার মধ্যে, এটা অ্যান্সার হয়ে যাবে 900, এই 9000 না, ওটা 99,600, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? তিনটেই ভাগ যাবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে, কিন্তু অ্যান্সার কিন্তু এটা হবে। এবার যারা বুঝতে পারো না কি করবে, ওই যে 5 অঙ্ক, ওই সমস্যা হয়ে যাবে, কিন্তু ওই টাইম লেগে যাবে, এর এলসিএম বের করতে হবে আবার, করে কি করতে হবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9 কে তোমাকে ভাগ করতে হবে, যেটুকু অবশিষ্ট থাকবে তখন আবার এটার থেকে অবশিষ্টটা বিয়োগ করতে হবে, তবে কি অ্যান্সার হবে, কিন্তু ওটা করতে গেলে টাইম শেষ। ঠিক আছে, বিজয়তার নিয়ম দেখবা, আর এই টাইপের অনেকগুলো অঙ্ক করানো দেখবা, আর দাদা কি করাচ্ছে সেটা দেখবা। আজকে তাড়াতাড়ি করে শেষ করে দেবো, শনিবার ক্লাস থাকে না, কিন্তু করিয়ে দিচ্ছি, কারণ কখন কি আমি মাঝে মধ্যে মিস হয়ে যাই, তার জন্য। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত, সিম্পল। তো দেখো এখানে দুটো সংখ্যা কি বলছে, 3:4, তাহলে আমরা যদি অনুপাত হিসেবে ধরি সংখ্যা দুটো, তাহলে 3 আর 4-এর লসাগু কত হবে, যেহেতু এখানে লসাগু দেওয়া, তাহলে আমরাও বের করবো আমাদের হিসাবে লসাগু, তাহলে আমাদের হিসাবে লসাগু হচ্ছে 3 4 12, কিন্তু অঙ্কে সেটা বলছে কত, 480। আচ্ছা আমাদের থেকে কত গুণ বেশি, 40 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে, দুটি সংখ্যার গসাগু, তাহলে 3 আর 4-এর গসাগু কত হয়, তাহলে আমাদের হিসেবে গসাগু দেখবো কত হয়, 3 আর 4 গসাগু 1, হ্যাঁ, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি, 40 গুণ বেশি অ্যাকচুয়ালটা, তাই 40 গুণ করে দাও। ব্যাস, শুধু তুলনা করবো আমরা অনুপাতের সঙ্গে, জাস্ট অ্যাকচুয়ালটা তুলনা করলে অ্যান্সার চলে আসে, অপশন বিতে। নেক্সট, তারপরে প্রদত্ত বিকল্প থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে 63 এত থেকে ভাগ করলে 3 5। দেখো এ সিম্পল অঙ্ক, দেখে না, আমি যদি বলি 63 থেকে 3 যদি অবশিষ্ট না থাকতো তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ যেত, তাই তো। আবার 77-এর থেকে 5 যদি অবশিষ্ট না থাকতো, তাহলে অবশিষ্ট থাকে কি জন্য, যখন ভাগ যায় না, তাই তাহলে অবশিষ্ট আমরা হাঁটিয়ে দেবো, তাহলে ভাগ যাবে, তাই 77 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে, 72 হয়ে যাবে, মানে 72 সংখ্যাটা ভাগ যাবে। আর বলছে 98 আছে, 98 থেকে 2 যদি ভাগ দিই, অবশিষ্ট রয়েছে 2, 2 যদি অবশিষ্ট না থাকতো তাহলে ভাগ যেত সংখ্যাটা, তাহলে 98 থেকে 2 বাদ দিলে কত, 96 সংখ্যাটা ভাগ যাবে। তাহলে এবার দেখলেই তো বুঝতে পারছো যে এদের গসাগু কি হতে পারে, কারণ বৃহত্তম চেয়েছে, বৃহত্তম মানে গসাগুটা চাই, তো একমাত্র 12ই তো এদের হচ্ছে, 5 12 60, 6 12 72, 8 12 96। ব্যাস, তাহলে গসাগু 12, অ্যান্সার এইটা, সোজা অঙ্ক, চুটকি ভরা অঙ্ক। নেক্সট, এবারে দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে, 9 আর 3-এর বিভাজ্যতা সেম, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায়। তোর তাহলে এখন যোগ করলে কত আসছে, 5 আর 0, দেখো এখানে 3 8 আসছে, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে, সেটা ছোট সংখ্যা, দেখো অপশন অনুযায়ী ছোট সংখ্যা আনতে হবে, কত যোগ করলে, দেখো তাহলে দেখো
এ এ তার সঙ্গে এ রয়েছে সমান সমান 9 মনে করো, তাহলে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে? তুমি বললে দাদা এত সোজা, এর সঙ্গে আমি 1 যোগ করি তাহলে কত যায়? 9 হয়ে যাবে, 9টা তো 9 দিয়ে ভাগ যায়, তাহলে কি 1 যোগ করতে, তাহলে এর জায়গায় কি আনতে হবে? 1 আনতে হবে, অপশন 9 এর বিভাজ্যতার নিয়ম, কিছুই না, জল ভাত অঙ্কে সব। এন হলো বৃহত্তম সংখ্যা যার দ্বারা এত এতকে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ পাওয়া যায়, সংখ্যা এন এর অঙ্কগুলির যোগফল। মানে কি, ওই ভাগশেষটা বের করতে হবে আগে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে ভাগশেষ, একই ভাগশেষ বের করো আগে, বের করো আগে ভাগশেষটা বের করতে, কি করে মনে আছে তো? এন হলো বৃহত্তম সংখ্যা যার দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ পাওয়া যায়, সংখ্যা এন এর অঙ্কগুলির যোগফল কত? বের করো বের করো, ভাগশেষ কি হবে সেটা বের করো আগে। আর হ্যাঁ, বের করো, ডিফারেন্স করে বের করতে বলছি তো, কত আসছে? একটা 519, তারপরে পাঁচ, আর দুটোই 519 আসছে, দুটো 519 আর একটা 1038। এবার দেখো এখানে দেখো, এখানে সিম্পল লজিক দেখো, 519টা কিন্তু প্রত্যেকটার মধ্যে কি যাচ্ছে? কমন ফ্যাক্টর রয়েছে, তাই তো? তাহলে এক আসছে, এক আসছে, আর এখানে 2 আসছে, তাহলে 519টা হচ্ছে কি, কি হলো? তাহলে এবারে এই হচ্ছে সংখ্যা, তাহলে এন মানে হচ্ছে কোনটা? 519, যেহেতু বৃহত্তম সংখ্যা বলে তাহলে গসাগুটা পেলে, ফ্যাক্টর দিলে, তাহলে 519 এদের যোগফলটা আছে, যোগফল কত হচ্ছে? 9 1 10 আর 5 15। বুঝতে পেরেছো? ও মা, এখানে তো এ তো বলে দিয়েছে এন এর অঙ্কগুলির যোগফল, তো 5 1 আর 9 এদের যোগফল। ভয় পেয়ে গেছে। নেক্সট দেখে নাও। একজন শিক্ষার্থী পরীক্ষায় 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হলো, মানে ফেল করলো। সে 40% নম্বর পেয়ে থাকলে সে উত্তীর্ণ নম্বর থেকে এত নম্বর, সে একই রকম অঙ্ক, কি বলছে? 30% পাচ্ছে, তার সঙ্গে এখনো 30 নম্বর যদি অ্যাড করা হতো তবে গিয়ে কিন্তু সে কি হতো? উত্তীর্ণ হতো, কারণ 30 নম্বরের জন্য ফেল করে, তাহলে আরো 30 নম্বর পেতে হতো। 30% পেয়েছে, তারপরেও আবার 30 নম্বর দরকার ছিল ওর। আর এখানে 40% পেয়েছে, তারপরে দেখা গেল কি ও বেশি পেয়ে গেছে, কত? 40 নম্বর বেশি। মানে 40% পেয়েছে, 40 নম্বর বেশি পেয়েছে পাশের থেকে, তাহলে 40 নম্বর বাদ দিলে আমি 5 নম্বরটা পেয়ে যাবো। তাহলে এর ডিফারেন্স কত আসছে? বিয়োগ করলে কত আসবে? 10%, বড় থেকে ছোটটা বিয়োগ করলে। আর এটা কি হবে বিয়োগ করলে? +30 থেকে -40 গেলে কত, কতটা পদ যাবে? টোটাল 70, টোটাল 70 মার্কের ডিফারেন্স। তাহলে আমরা বলতে পারি যে 10% মানেই হচ্ছে 70%, তাহলে 1% মানে কত? 1% মানেই 7, আর 7 নম্বর মানেই 1%। এবার দেখো তাহলে উত্তীর্ণ নম্বর কত? সিম্পল, যে কোনো একটা পাশ বসাও, এটাও বসাতে পারো এটাও বসাতে পারো। তো আমি প্রথমটাতেই বসাই। তো 1% মানে কি 7, তাহলে পার্সেন্টেজ নম্বর চেয়েছে না পার্সেন্টেজ? নম্বর চেয়েছে অ্যান্সার কিন্তু, ঠিক আছে, কি চেয়েছে? নম্বর। তাহলে প্রথমে আগে 30% নাম্বারটা বের করো, তাহলে 1% যদি 7 হয়, 30% কত হবে? 3 7 21, মানে 210, তাই তো? তার সঙ্গে, তার সঙ্গে 30 অ্যাড করে তাই 5 নম্বর আসবে, তবেই তো 5 নম্বর, তাহলে অ্যাড করে দাও। 0 3 1 4, আর এদিকে 2, 240 আনসার। এবার তুমি যদি মনে করো এটা দিয়ে করবে, তাও করতে পারো, যে 40%, 1% মানে 7, 40% মানে কত? 4 7 28, 280, আর সেখান থেকে -40 করলে তোমার 5 নম্বরটা পেয়ে যাচ্ছ, কারণ তুমি তো 40 নম্বর বেশি পেয়েছো, তাই 40 নম্বরটা মাইনাস করলে তো তুমি 5 নম্বরটা পাবে। আর হচ্ছে 12 2, হাতে রইল আমার 1, এই কি করলাম? এটা বিয়োগ করছি তো, সরি, 4 আর এখানে 2, 240 আনসার। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক এগুলো। নেক্সট, একটি পরীক্ষায় এ এবং বি শ্রেণীর
জন্য ন্যূনতম উত্তীর্ণ নম্বর যথাক্রমে 20% এবং 30%। মানে কি, এ শ্রেণীর জন্য কত পার্সেন্ট নাম্বার দরকার? 30%। কি নাম্বার? পাস নাম্বার এটা। আর বি হচ্ছে কি, আচ্ছা এতে 20 বলে, সরি, এতে 20%, আর বিতে বলেছে কি 30%। ওকে, বুঝলাম। যদি প্রতিটি শ্রেণীর মোট নম্বর একই হয়, মোট নম্বর কিন্তু একই, তো এখানে আমি মোট নম্বর ধরলাম 100, এরও 100 ওরও 100, তাহলে সুবিধা হয়ে যাবে আমাদের, তাই না? তবে তাহলে এত সুবিধা না, তাহলে 100-র ভিতরে এতে 20 পেলে পাস আর বিতে 30 পেলে পাস। এবার বলছি দেখো, এবং বি শ্রেণীর একজন শিক্ষার্থী 1050 নম্বর পায়। কত নম্বর পেয়েছে? 1050 নম্বর পায়, এবং 90 নম্বরের জন্য অনুত্তীর্ণ থাকলে, একদম সিম্পল কিন্তু, তাহলে একই রকম টাইপ তো, যে কি বলছে 1050 পেয়েছে কিন্তু 90 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস নম্বর কত টোটাল? অঙ্ক অ্যান্সার কত ক্লিয়ার দেয়? কত চলে? 1050 প্লাস 90, তাহলে মোট নাম্বার পেয়ে যাবো 5 আর 9 14, 4 হাতে রইলো আমার 1, তাহলে 1140। তাহলে তোমার কি 30% পাস নাম্বার, তাই 30% মানেই কত? 1140। তাহলে 30% মানে হচ্ছে 1140। আর অ্যাকচুয়াল নাম্বারটা তাহলে এ শ্রেণীর জন্য উত্তীর্ণ নম্বর কত? তো সেখানে আমি উত্তীর্ণ নম্বর জানার আগে কি দরকার আমার? 100% নাম্বার, মানে মোট কত পরীক্ষা হচ্ছে সেটা দরকার, আর সেটা সবার কিন্তু সমান। তাহলে 30% ভ্যালু এটা। তা আমি কি বলছি তোমার? হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি কি বলতে চাইছো, আসি। হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে এগুলো বলছি। দেখো এবারে কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 114 কত আসছে? কত আসছে বলো? 38। তাহলে 3800 নম্বরের কিন্তু পরীক্ষা হয়েছে। ঠিক আছে। যদি বলতো তাহলে কত নাম্বার করে পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা মানে শ্রেণীতে? 3800। কিন্তু এখানে আনসার চাইছে কি, যে এর উত্তীর্ণ নম্বর কত, তাহলে এর 20%, তাহলে এর 20% মানে করলেও কিন্তু চলে আসবে 38 দুগুণে 76, মানে 760 কিন্তু চলে আসবে, কিন্তু এরও 20% করলেও চলে আসবে, কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার মোট নাম্বার তো সেম। তাই মোট নাম্বার যদি সেম হয়, তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি যে 30% মানেই 1140, কিন্তু এর পাস নাম্বার কত? 20%। তাহলে 20% মানে কত? যেহেতু আমার দুজনের নাম্বারই কিন্তু সেম মোট নম্বর। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? কত পেয়েছিলে? 3 3 9, 38, তাই তো? 380 পেয়েছিলে। তাই 380 গুণ 2 করলে কত হবে? 38 গুণে 76 আর একটা শূন্য। বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি। তো মাথা ঠান্ডা করে অঙ্ক করবে আর বোঝার চেষ্টা করবে। যারা বোঝো না বা বিগিনার্স আছো, অঙ্কে ভয় লাগে, তারা কি করতে হয়, দাদা শুনতে হবে 2 বার 3 বার করে শুনতে হবে, দাদা কি বলতে চাইছে, নিজেকে একটু ভাবতে হবে, তবে গিয়ে কিন্তু স্ট্রং হবে। কিরণের বিয়ে হয় 20 বছর আগে, তাহলে কিরণ হচ্ছে বর্তমানে আছে এখানে, 20 বছর আগে নাকি ওর বিয়ে হয়েছে। ওকে, ভালো কথা। আজ কিরণের বয়স তার বিয়ের বয়সের বিয়ের সময়ের বয়সের 11/7 গুণ। তার মানে কি, আজকে ওর বয়স হচ্ছে 11, আর বিয়ের সময় বয়স ছিল 7, তাহলে 7:11 হচ্ছে ওর রেশিও। ঠিক আছে, এটা কে কে বুঝতে পারোনি? তাহলে আগে ছিল 7, এখন হচ্ছে 11 রেশিও। তো রেশিও হিসাবে ডিফারেন্স কত আসছে? 4। কিন্তু এখানে ডিফারেন্স কত? 20, বর্তমান থেকে আগের 20। ব্যাস, অঙ্ক শেষ। তো 1 মানে কত হয়ে যাবে? অনুপাতের 1 মানে কত তাহলে? 5 হয়ে গেল। এখন যাচ্ছি কিরণের বয়স এখন থেকে 10 বছর পর কত, তাহলে এখন আগে বের করো। এখন তো 11, 1 মানে যদি 5 হয়, 11 মানে কত হবে? 55। আর বলছে এখন থেকে আরো 10 বছর পর, তাহলে প্লাস আবার 10 করতে হবে, তাহলে কত হয়ে গেল? 65 বছর। অপশন এটা। বুঝতে পারছো? খুব সুন্দর সুন্দর অঙ্ক। কোথায় বুঝতে পারোনি বলো, সেটা আমাকে বলতে হবে, না হলে কি করে বোঝাবো বলো? কোথায় বুঝতে পারো না সেটা বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যা, এবার আর কথা বলবে না, তাহলে কি করে হয় ভাই? কোন জায়গাটা বুঝতে পারিনি বলো? এই বোকামিগুলো আমরাও করতাম জানো তো, এই স্কুল লাইফে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা, তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তুমি অনেক কাঁচা আছো। এইটা বুঝতে পেরেছো যে 11/7 মানে 11:7? তাহলে দেখো, তুমি একটা জিনিস ভাবো, এখন যদি আমার বয়স 11 হয়, নিশ্চয়ই 20 বছর আগে আমার বয়স বাড়বে না কম হবে? 7 ছিল অনুপাতের হিসেবে, আগে তো আরো কম ছিল, তাই তো? তার মানে কি, এটা মানে হচ্ছে আগে ছিল 7, এখন হয়েছে 11। এটা বুঝতে পারছো? আজ কিরণের বয়স তার বিয়ের সময় হবে, এই যে আজ কিরণের বয়স, যেটা প্রথমে থাকে সেটা উপরে থাকে, তাহলে আজ মানে বর্তমান, বর্তমানে 11, আর বিয়ের সময়ের বয়স ও 7 ছিল, তাহলে 7 ছিল আগে, এখন ছিল 11। এটা কি? এটা কিন্তু রেশিও। এটা কি নিচ্ছি আমরা? এটা কিসের? এটা কিন্তু রেশিও, অনুপাত, অনুপাতের হিসাবে। তাহলে আমরা যদি অনুপাতের হিসাবে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি ওর কত বছর আগে বিয়ে হয়েছিল অনুপাতের হিসাবে? তুমি বলো কত বছর আগে? তাহলে আমাদের অনুপাতের হিসেবে দেখছি 4, কিন্তু অ্যাকচুয়ালি কত বছর আগে বলেছে? হ্যাঁ, তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি এটা, অ্যাকচুয়ালটা? 5 গুণ বেশি। তাহলে অ্যান্সার চাইছে কি, কিরণের বয়স এখন থেকে 10 বছর পর। তাহলে আগে আমি এখনটা বের করব, তার সঙ্গে 10 অ্যাড করবো, তবেই তো অ্যান্সার পেয়ে যাব। তাহলে কিরণের এখনের বয়সের অনুপাত কত ছিল? 11। তাহলে অনুপাত থেকে যদি 5 গুণ বেশি হয়, তাহলে 11 মানে কত হবে? 55। আর আরো 10 বছর পরে অ্যান্সার চেয়েছে, যদি আরো 10 মানে আরো 10 অ্যাড করো, 65। এবার বলো সমস্যা কোথায়? এবার মাইক্রোফোন অফ করতে হবে আমার, জাস্ট ইজি করে। নেক্সট, 10 বছর পর মনীষার বয়স 6 বছর আগের, একদম সিম্পল। দেখো, তাহলে এইটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট টাইম। ঠিক আছে, এটা প্রেজেন্ট টাইমের একটা পয়েন্ট মনে করো। যে বলছে 10 বছর পর মনীষার বয়স 6 বছর আগে তার নিজের বয়সের 5 গুণ, কিচ্ছু না। তাহলে এখানে আগে আসো, দেখো, তার মানে কি, 6 বছর আগের তার নিজের বয়সের 5 গুণ। তাহলে দেখো, 6 বছর আগে যদি ওর 1 হতো, 10 বছর পর তখন কটা হবে? 5 গুণ। অঙ্ক দেখো কিভাবে ক্লিয়ার করছি। তাহলে এখানে দেখো, বর্তমান থেকে কত বছর আগের কথা বলেছে? বর্তমান থেকে 10 বছর পর বলেছে, তাহলে এদিকে 10 বছর পর, আর এদিকে 6 বছর আগে। তাহলে টোটাল গ্যাপ কত হলো? এইটুকু 6, এইটুকু 10, টোটাল গ্যাপ কত হলো এখান থেকে এইটুকু? 16 গ্যাপ। আর সেটাই বলছে কি, তার নিজের বয়সের 5 গুণ হয়ে যায়। তাহলে আগে যখন 6 বছর আগে 1 হতো, 1 যদি ধরি, তো এখন সে দাঁড়াচ্ছে কত? 5 গুণ মানে কত? 5। তাহলে ধরে নিলাম আগের মতো অঙ্ক, কিন্তু যে আগে তার 1 ছিল, তাহলে এখন সেটা বেড়ে 5 গুণ হলো 10 বছর পরে। 6 বছর আগে যেটা 1 গুণ ছিল, সেটা 1-এর সঙ্গে 5 গুণ হয়ে যায় বলছে, তো 10 বছর পরে সেটা 5 গুণ। তাহলে এই যে বয়সের গ্যাপটা, অ্যাকচুয়াল গ্যাপটা কত? 16 বছর। কিন্তু আমাদের অনুপাতের হিসেবে গ্যাপ কত আসছে? 4। তো 4 মানেই গ্যাপ কত? অ্যাকচুয়াল গ্যাপটা 16, 4 মানেই 16। তাহলে 1 মানে কত? মানে 1 মানে কত গুণ বেশি? অনুপাত থেকে কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে অ্যাকচুয়ালটা 4 গুণ করে বেশি অনুপাতের থেকে। ব্যাস, অঙ্ক ক্লিয়ার করে ফেলবে এবার। মনীষার বর্তমান বয়স কত? তো তুমি এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো, যেখানে একটা পাস। তো আমি আগেরটা ধরেই করছি। তাহলে আমরা ধরলাম 6 বছর আগে মনীষার বয়স ছিল, তাহলে কত হবে? কত হবে? 4 অক্ষে 4 ছিল। তাহলে এইখান থেকে বর্তমান আসতে হলে তো 6 অ্যাড করতে হবে, তাহলে +6 করলে 10 চলে আসবে, অপশন নাম্বার ডিতে। তুমি যদি এইখানে ধরে করো তাও হবে, যে কি, 10 বছর পরে তার বয়স হলো 5, তাহলে 5 মানে 4×5 = 20, কারণ আমার অনুপাত থেকে 4 গুণ বেশি, তাহলে 5 মানে 20। কিন্তু এটা তো 10 বছর পরে, কিন্তু 10 বছর পরে যদি 20 হয়, তাহলে এখন কত বয়স? তাহলে 10 মাইনাস হয়ে যাবে। তাহলে এখন 10 বছর। তুমি যেটা পাস, যে দিক দিয়ে করবো সেদিক দিয়ে অ্যান্সার বেরিয়ে আসবে। নেক্সট, এক্স এর দিন শেষ। নেক্সট, এ এবং বি যথাক্রমে এত টাকা দিয়ে একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে। 7 মাস পর এ তার বিনিয়োগ দ্বিগুণ করেছে। দেখো, ক্লিয়ার করে বুঝতে হবে। জাস্ট কি লভ্যাংশের রেশিওটা বের করাই ফরম্যাট, আর লভ্যাংশের রেশিও সূত্র কি বলছে? বিনিয়োগ ইন্টু টাইম, সেটাই করবো। দেখো, আর বছরের শেষে কিন্তু এটা হিসাব হয়। হুম, তো বছর শেষে বলেছে হিসাব, তার মানে 12 মাস খাটছে। তাহলে এ দেখো, প্রথমে কি করছে? 1000 টাকা খাটিয়েছে। তো আমি তোমাদের একটা কথা বলেছি, অঙ্কে যদি শূন্য থাকে বিনিয়োগের ক্ষেত্রে, এই শূন্যগুলো আউট করে দাও। এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, আউট করে দাও, তোর অঙ্ক ইজি হয়ে যাবে। যখনই দেখবে দুপাশেই 3টে করে শূন্য আছে, তাহলে এরও 3টে শূন্য আছে, এরও 3টে শূন্য, আউট করে দাও। কারণ রেশিও করো মানে ইজি হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এটা আগেও বলেছি, এখনো বললাম। তো দেখো, এ ধরে নাও 1 টাকা যদি সঞ্চয় করে, তো 7 মাস পরে, তাহলে এর কিন্তু প্রথম 1 টাকা 7 মাস কেটেছে, প্লাস পরে আবার কি বলছে, এ তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 1-এর দ্বিগুণ মানে কত হবে? 2 টাকা হয়ে যাবে। সেটা বাকি মাস কেটেছে, বাকি কত মাস আর? বাকি আর ক মাস আছে? 5 মাস, তাহলে 5 গুণ করে দিলাম।
এর একটা রেশিও হলো। আর বি কিন্তু টাকা আগেও যা ছিল এখনো তাই আছে। ও বি আবার অর্ধেক তুলে নিচ্ছে, আচ্ছা দ্বিগুণ করে 7 মাস পরে। তাহলে দেখো 2 টাকা ছিল, কমাস কেটেছে, 7 মাস কেটেছে, ওকে। প্লাস এদিকে আবার কি অর্ধেক হয়ে গেছে, মানে 2 এর ভিতরে অর্ধেক তুলে নিয়েছে, মানে 1 টাকা আসে 2 এর থেকে, এটাকে যে 5। তাহলে রেশিও কত আসছে, এখানে 7 আর এখানে 5 × 2 = 10, যোগ করলে কত হবে 7, এখানে 7 এলো, এখানে 10, যোগ করলে 17। এখানে কত হচ্ছে 7 × 2 = 14, আর এখানে 5 × 5, তাহলে কত হলো 19। এই হচ্ছে তোমার রেশিও। ব্যাস, অঙ্ক ক্লিয়ার এবার। তাই লভ্যাংশের রেশিও কিন্তু পেয়ে গেলাম 17:19। তাহলে এই লভ্যাংশের 17:19 হলে মোট কত হচ্ছে 36। তাই 36-এর ভিতরে বি চেয়েছে অ্যান্সার, বি কত পাচ্ছে 19 পাচ্ছে। তাহলে 7,000-এর ভিতরে কত পাবে? যাই হোক, যতটা ছোট করা যায়, 4 9 36 করে দিলাম। আর এখানে 4 দিয়ে কাটলে কত আসে দেখো, 4 দিয়ে তো কাটবেই। দেখো 4 অক্ষে 4, রইলো বাকি 3, 30, 4 7 28, 20, 1750 আসলো। তাহলে 1750 ইন্টু 19 করলে কত আসছে 19,000, 5 19 95 এর 5, হাতে রইলো আমার 33,200, 31 না 33, 33,250 বাই 9। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু 10-এর আশেপাশে। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি, তার মানে কি 10-এর আশেপাশে আছে না, তাহলে অ্যান্সার কিন্তু কোনটা হতে পারে, একটু বেশি হবে 33 থেকে, তাই না? যাই হোক, তোমরা ভাগ করো, ভাগ করতে পারো, 9 দিয়ে ভাগ করতে পারো তো, 9 দিয়ে ভাগ করতে পারো তো, একটুখানি অপশনে দিয়ে খেয়াল করবে আর ভাগ করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো প্রথমে 9 দিয়ে ভাগ করে দেখো, 33-এর ভিতরে কবার যায়, এই বলে 3 3 নং 27, 3 বার যাবে, বাকি কত 6, তাই তো, 6 তো, তাহলে 6 আর এদিকে আছে 2, 62, তো 7 নং 63 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি কম নিতে হবে। হুম, তাহলে কত হয়ে যাবে 6 বার নেবো, তাই 6 9 54, 36 একটা অপশনই আছে এটা, তাহলে এটাই অ্যান্সার করবো। তাই 3694 আসে। কে কে বুঝতে পারছো না এগুলো? এ, কাটাকুটিতে যদি না বুঝতে পারো তাহলে আর কি বলবো। 3 জন ব্যক্তির একটি ব্যবসায় এত অনুপাতে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। এবার দেখো তোমাকে প্রথম কি করতে হবে, 1 বছর শেষে মোট, দেখো সময় কিন্তু এখানে ফিক্স, এখানে কেউ টাকা তোলেও নি, টাকা কিছু করেও নি। যখন এমন থাকবে সময় ফিক্স থাকবে, তখন কি, যেটাই তোমার বিনিয়োগের রেশিও, ওটাই তোমার কি হয়, লভ্যাংশ রেশিও হয়ে যায়। আচ্ছা, এবার তাহলে এই যে রেশিওটা রয়েছে, এটা ভগ্নাংশের রেশিওর সামান্য অনুপাতে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, ভগ্নাংশের রেশিওটাকে কি করতে হয়, হরগুলোকে এলসিএম করতে হয়। তাহলে 3 3 2 আর 4 এলসিএম করলে 12 হয়। হুম, তো দেখো 2 দিয়ে 12-কে ভাগ করলে কত হবে 6, উপরে লবের সঙ্গে সেটা গুণ করতে, তাহলে 6 1 6। আবার 3 দিয়ে 12-কে ভাগ করলে কত হবে, 3 4 12, উপরে 1 আছে, মানে 4 অক্ষে 4, উপরের সঙ্গে গুণ করতে হয়, কিন্তু 1 আছে বলে এখানে ভ্যালু নেই। 4-কে 12 দিয়ে ভাগ করো, 12-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 3, উপরে 1-এর সঙ্গে গুণ করলে 3 অক্ষে 3, তাহলে এই আসলে রেশিও। এখানে বলছে বৃহত্তম লভ্যাংশ কত। আচ্ছা, এর ভিতরে বৃহত্তম কোনটা দেখতে পাই 6, ঠিক আছে, আমরা আসছি পরে সেটা। এবার যে, এবার বলছে কি মোট লভ্যাংশ কত হচ্ছে আমাদের হিসেবে, দেখো তো 4 3 7 আর 6 13। আচ্ছা, 13-র ভিতরে বৃহত্তম কত 6, তাহলে এত লভ্যাংশ যখন হবে তখন কত, ব্যাস এইটুকু। বা তুমি ডাইরেক্টলি করতে পারে 13 মানে এইটা, তাহলে 6 মানে কত সেটাও করা যায়। তো 13 দিয়ে ভাগ যাচ্ছে, তাই 13-কে 13, 2 পরে রয়েছে, 13 2 × 26, মানে 1200। তাহলে 6 12 কত হয় 72, আর 2 শূন্য, তাহলে 7200 অ্যান্সার, অপশন নাম্বার ডি। খুব সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, যে কনসেপ্ট ক্লিয়ার নেই, কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে, আর পরীক্ষা এরকম টাইপ আসেও। আচ্ছা, তারপরে এটা খুব সোজা, যখন ডিফারেন্স সেম থাকে, দেখো প্রত্যেকের ডিফারেন্স সেম 5 9 13 17, 4 করে ডিফারেন্স। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 4 অক্ষে 4 +1, দেখেছো একটা যখন সংখ্যা 4 অক্ষে 4 +1, গ্যাপ দেখো 4 করে, তাই 4 করে যখন গ্যাপ হয় +1 করতে হয়। তাহলে দেখো 4 2 8, দুটো সংখ্যা যখন হচ্ছে +1 করলে 9 পেয়ে যাচ্ছে, তার মানে এখানে 20টা সংখ্যা আছে, তাহলে কি করবো 4 20 80 +1, তাহলে শেষ সংখ্যাটা পেয়ে গেলাম। কে কে বুঝতে পারো না এই বিষয়টা, কে কে বুঝতে পারো? এখানে পরপর সংখ্যা তোমাকে খুঁজতে হবে, যে 5 + 9 + 13 + 17 ডট 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 20তম পদ বলেছে, 20তম পদটা 81 পেলাম, কি করে পেলাম,
তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন একটা প্রথম সংখ্যা হচ্ছে এখানে দেখো 4 করে গ্যাপ, তো এই 4 করে গ্যাপ আছে মানে কি করছি, যে কি কি করছি ভালো করে বোঝো, যে কি 4 অক্ষে 4, দেখো +1 করলে প্রথম সংখ্যাটা পাচ্ছি। যখন দুটো সংখ্যা আসছে তখন 4 দুগুণী 8, +1 করলে দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি, তাই তৃতীয় সংখ্যাটাও তাই। তাহলে এখানে বলছে 20তম পদ, তাহলে 20তম পদটা কত হবে বলো বলো, ওই 4 করে 80 +1 করতে হবে, 81 পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এবার এখান থেকে আমরা গড় মানটা বের করব। 3 থেকে সেই একই বিষয়, 3 থেকে শুরু হলে তখন তো কি 3, ক্লিয়ার তো অবশ্যই। 3 তারপরে কত হবে বলে বলো, 3 তারপরে 7, 3 7 11, ঠিক আছে। তাহলে এই দেখো একটা সিম্পল লজিক। এবার এবার বোঝো যে এর গ্যাপ কত 4 করে, এবার 4 অক্ষে 4, তার থেকে 1 মাইনাস, দেখো তাহলে এখানে 4 দুগুণী 8, 1 মাইনাস, বুঝতে পারছো, এবার মাইনাস হচ্ছে, জাস্ট দেখে নেবে। তাহলে তৃতীয় তৃতীয় নম্বর সংখ্যাটা কত হচ্ছে, তাহলে প্রথম সংখ্যাটা দেখলেই বুঝতে পারবে, বা দ্বিতীয় সংখ্যাটা দেখলেই বুঝতে পারবে। দুটো সংখ্যা যখন হচ্ছে দেখো 4 দুগুণী 8, গ্যাপ দেখবে, গ্যাপের সঙ্গে গুণ করো, 4 দুগুণী 8, তার থেকে 1 মাইনাস হয়ে যাচ্ছে। সিমিলারলি হ্যাঁ সেটা হতো তখন, বুঝতে পেরেছো? তাহলে এবার গড় খুব সোজা, যখন আমরা পরপর সংখ্যা পেয়ে গেছি, গ্যাপ যখন সেম থাকে, প্রত্যেকের গ্যাপ দেখো 4 করে আসবে, তখন কি বৃহত্তম সংখ্যা প্লাস ক্ষুদ্রতম সংখ্যা বাই 2, তাহলে 81 আর 5 86 বাই 2 করলে কি পাবো আমরা, গড় মান পাবো। আর বলছে গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে আমরা মোট মান পাবো বা যোগফল পাবো। তাহলে 20টা পদ রয়েছে, তাহলে এখানে কাটলে 10 হয়ে যাচ্ছে, একবারে অ্যান্সার চলে আসলো 860। বুঝতে পেরেছো? এই হচ্ছে অঙ্ক, টুকুস করে দেবে অঙ্কগুলো। নেক্সট 15 এবং 24 এবং 33, দেখো এইটার বলে তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাত মানে কি, ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড বাই থার্ড। এই জানো যে ফার্স্ট বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, ব্যাস এবার ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তাহলে এখানে যে ক্যালকুলেশন করো চলে আসবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ফার্স্ট হচ্ছে 15, সেকেন্ড 24 ইকুয়ালস টু সেকেন্ড আবার 24, থার্ডটা তোমাকে বের করতে হবে, থার্ডটা তোমার বের করতে হবে, ব্যাস। তাহলে এখানে দেখো কাটাকুটি যতটুকু করা যায় করে দিই, 3 5 15 হয়ে গেল। আর এইদিকে থার্ড এখানে এক্স ধরে দাও, হ্যাঁ থার্ড এখানে এক্স ধরে দাও, তো সুবিধা যায় বুঝতে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে 5x থাকছে, আর ও 3 8 24 কাটেনি, আর এদিকে 8 24 কত হয়, 8 বলতে পারছে না কেউ, কত হয়, 192 হয়, 192 হয়। শুধু x সমান সমান কত হবে, তাহলে শুধু x সমান সমান 192/5 হয়ে যাবে। এরা মিশ্র ভগ্নাংশ আছে, তো ক্যালকুলেশন করো, 19-এর ভিতরে কবার যাবে বলবে 3 বার যাবে, আর রইলো বাকি কত, দেখো 3 5 15, রইলো বাকি 4 42, তাহলে 38 পূর্ণ সামথিং, আচ্ছা 42 2, মানে 38 পূর্ণ 2/5 কোনটা আছে, 38 পূর্ণ 2/5 আনসার রয়েছে অপশন এইটাতে। হুম, নেক্সট দেখো মেন বিষয়গুলো তো বুঝে যাবে, কাটাকুটিগুলো তো সোজা, ওগুলো তো তোমাকে নামতা পড়তে হবে, তাহলে যদি না পারো। দুটি সংখ্যার যোগফল 72, সংখ্যাগুলো যদি 3:5 হয়, একদম সোজা দেখো। তো অনুপাতের হিসাবে যদি ধরি আমরা সংখ্যাটা, একটা সংখ্যা 3, একটা হচ্ছে 5, বলছে কি এদের যোগফল, আমাদের অনুপাতের হিসেবে যোগফল কত 8, কিন্তু অ্যাকচুয়ালটা কত বলছে 72, তাহলে অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি, অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি, 9 গুণ বেশি, 9 গুণ বেশি। এরা বলছে তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত, তো আমাদের হিসেবে পার্থক্য, অনুপাতের হিসেবে পার্থক্য কত আসছে, 2 আসছে, 2 আসছে। তা 2 যদি পার্থক্য আসে, তাহলে অ্যাকচুয়ালটা পেতে গেলে কি করতে হবে, 9 গুণ করতে হবে, কারণ অনুপাত থেকে তো অ্যাকচুয়ালটা 9 গুণ বেশি, তাহলে পার্থক্য 9 দুগুণে 18 হয়ে যাবে। সিম্পল, জলের মতো অঙ্ক, পেন ধরবে না এসব অঙ্কে প্র্যাকটিস থাকলে। আচ্ছা এই অঙ্কটা করতে হবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে। এটা সম্ভবত 1 পূর্ণ 37/41 অ্যান্সার আসবে, দেখে নি। তাহলে এটাকে এটাকে আগে কি সামান্য ভগ্নাংশে পরিণত করো, মিশ্র আছে, তাহলে 3 4 12/13/3, আগে পাট পাট করে করো, তো এটা তো 13/3 লিখে নি, 13/3 এটা ঠিক আছে, ভাগ আছে। এবার তুমি এইটার ক্যালকুলেশন আগে করো, ফার্স্ট ক্যালকুলেশন এটা করো, করলে কি আসবে, দেখো এটা যদি করি আমরা, আসছে কি 4 দুগুণে 8 আর 1 9, 9/2 মাইনাস এদিকে 3 3 9 1 10, 10/3, তো এখানে এলসিএম করলে কত আসবে, 3 দুগুণে 6, দেখো এখানে যখন মৌলিক সংখ্যা থাকবে কিছু করার দরকার হয় না, এদেরকে গুণ করে দেবা, 3 দুগুণে 6 আর এগুলো গুণ করে দাও, তাহলে 3 নং 27 মাইনাস এদিকে 20, তাহলে কত আসবে 7/6।
তাহলে এটুকু ক্যালকুলেশন করে আমরা 7/6 পেলাম। বেশ, তাহলে 1/3 ইন্টু 7/6 করলে কত আসবে? 7 × 7 318 আসলো। বুঝলে তো এটা, যে এর সঙ্গে 1/3 গুণ আছে, তাহলে 1/3 গুণ করলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 7 × 7 আর 318 এলো। বেশ, এবার এটা পরে আসছে আমি, এবার এটার সঙ্গে করতে হবে পাট পাট ব্র্যাকেটের মধ্যে গুলো। তাহলে এখানে দেখো 3 দুগুণী 6 আর 2 8/3, তাই তো? 8/3 মাইনাস 7/18। ব্যাস, এবার দেখো এদের এলসিএম কত হয়? 3 আর 18 এলসিএম 18ই হবে, কারণ 18কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে ওটাই। 3 দিয়ে কত গুণ করলে 18 আসে? 6 গুণ করলে, তাহলে 6টা 48 হয়ে যায়, উপরে লবের সঙ্গে গুণ করে দাও, মাইনাস এখানে 7 ইকুয়ালস কত আসছে এখানে? কত আসছে এখানে? 41/18। বাস, এটুকু থাকলে পেয়ে গেলে, কিন্তু এতটুকু ক্যালকুলেশন করলাম, করে পেলাম কি 41/18। এবার এখানে কত আছে? 3 4 12 আর 1 13/3, ভাগ থাকলে কি হয়? উল্টে যায়, তাহলে 18/41 হয়ে যাবে। 3 দিয়ে যদি একে কাটি কত হয়ে যায়? 318। 6 তেরং কত হয়? 78 হয়, তো 78/41। তো দেখো 78কে 41 দিয়ে ভাগ করলে কত হবে? 41 41, আর কয় দাও 78? 37 দাও 78, আর ভাগ করছে কয় দিয়ে? 41, তাহলে 1 × 37/41, অপশন নাম্বার সিতে। পাট পাট করে করবে, কোনোদিন ভুল হবে না। জগাখিচুড়ি করলেই সব শেষ, আর টাইমও নষ্ট কম হবে এগুলোতে। আর প্রত্যেকটা লাইন যদি বারে বারে পাতাও ছোটবেলাকার মতো 5 এর মতো 4 এর মতো লসাগু সরল করতে, তাহলে টাইম শেষ। 78 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলা একটি ট্রেন 45 সেকেন্ড একটি টানেলকে অতিক্রম করলো। দেখো, টানেলকে যখন অতিক্রম করছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাও যাবে, আবার তার দৈর্ঘ্যটাও যাবে। অঙ্কটা ভালো করে বুঝবে। তো দেখো এখানে টানেলে যখন অতিক্রম করছে, তখন রিলেটিভ ডিস্টেন্স তার মোট কত হচ্ছে যখন টানেল অতিক্রম করলো, দেখে নেব। তাও দেখো 78 কিলোমিটার/আওয়ার, অ্যান্সার গুলো মিটারে আসলে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করবো? 5/18 দিয়ে গুণ করবো। ঠিক আছে, যখন কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে করতে গেলে কি করি? 5/18 দিয়ে গুণ করি, করলাম তাই। এবার দেখো, এটা তো প্রত্যেক সেকেন্ডে, তাহলে 45 সেকেন্ড অতিক্রম করেছে, মানে 45 সেকেন্ডে মোট কত পথ গেছে? আচ্ছা, 9 2 18, 5 9 45, 2 যদি একে কাটি, দেখো কত হচ্ছে এখানে? 3 2 6, আর কত চলো? 39। আচ্ছা, তাহলে 39 ইন্টু 5 5 25, 39 ইন্টু 25 মানে কত? তোমার 4 9 36, রইলো বাকি 3, মানে 75, 975। এটাকেও তুমি পেয়ে গেলে 975, যে কি টানেল যখন, মানে টানেল সহ ট্রেন যখন যাচ্ছে, তাহলে টানেল প্লাস ট্রেন এর মোট ডিস্টেন্স পেলে কত, মানে দৈর্ঘ্য পেলে কত? তাহলে 975, এটা পেলে। এবার দেখো এইখানে বলছে, দেখো একটা ব্যক্তিকে অতিক্রম করছে, সেই ব্যক্তিরও নাকি একটা গতিবেগ আছে আর একই দিকে। আচ্ছা, একই দিকে যখন যায়, রিলেটিভ স্পিড বিয়োগ হয় না যোগ হয়? তো ট্রেনেরও একটা গতি আছে, ট্রেনের গতি 78, আর একই দিকে যখন যায় তখন বিয়োগ হয়। কিন্তু ট্রেনের কিন্তু ডিস্টেন্স আছে, মানে দৈর্ঘ্য আছে, কিন্তু ব্যক্তির কিন্তু কোনো দৈর্ঘ্য হয় না। তাহলে যে দৈর্ঘ্যটা এর সঙ্গে বেরোবে টাইমটা গুণ করলে, তাহলে এটা দেখো কত আসে? 72 কিলোমিটার/আওয়ারে কিন্তু। এবার অ্যান্সার তো দেখো মিটারে আছে, আর এটাও সেকেন্ডে আছে, তাহলে আমার কি করবো? মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করলাম। ঠিক আছে, আর যখন ব্যক্তিটাকে অতিক্রম করছে কয় সেকেন্ড লাগিয়েছে? 15 সেকেন্ড। এই 15 সেকেন্ড টাইমটাই কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, ব্যাস এইটুকু, আর কিছু না। তাহলে এখানে কত হলো? 4 18 72 হলো। তাহলে 4 5 20, আর 15 20 কত হবে? 300। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম? 300 পেলাম। তাহলে 975 হচ্ছে টানেল প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে কিসের দৈর্ঘ্য পড়ে থাকবে? টানেলের দৈর্ঘ্য পড়ে থাকবে, সেটাই আনতে চেয়েছে তোমার। তাহলে 300 বাদ দিলে কত হবে? 675, অপশন নাম্বার সিতে। এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, পাট পাট করে করবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, অ্যান্সার ইজি আসবে, জটিল কিছু না। অনেকেই ভয় পায় এসব অঙ্ক দেখে, কিন্তু ভয়ের অঙ্ক না এসব। এটা করলাম তো। নেক্সট দেখো, এ বি সি একটি কাজের জন্য 6500 টাকা চুক্তি স্বাক্ষর করেছে। এ কাজটি 10 দিনে, আচ্ছা। বি কাজটি 15 দিনে, আচ্ছা। সি 20 দিনে শেষ করতে পারে। তিনজন একত্রে কাজ করলে সেই কাজে বি কত টাকা হবে? তোমাদের আমি বলেছিলাম যে এফিসিয়েন্সি যে রেশিওটা, সেই রেশিওটাই কিসের রেশিও হয়? তাদের টাকার রেশিও একই হয়ে যায় কিন্তু, যে কত টাকা পাবে বলেছিলাম। তাহলে এখানে দেখো এলসিএম করো, 60 চলে আসবে। 60 যদি আসে 6 10 60, 4 15 60, 3 20 60, তো এটাই কিন্তু টাকার রেশিও, যেটাই এফিসিয়েন্সি, ও যেমন কাজ করবে তেমন তো টাকা দেবে। এটাই কিন্তু হচ্ছে ওদের টাকার রেশিও। তাহলে মোট কত হচ্ছে? মোট দেখো 13 হচ্ছে। তো আমরা বলছি 13, অঙ্কে বলছে কত?
6,500। 6,500 তাহলে কত গুণ বেশি? তুমি তো দেখতেই পাচ্ছ যে 5 তেরং 65, 5 তেরং 65 আর দুটো শূন্য আছে, তাহলে 500 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? বি কত টাকা হবে? বি তো কি, বি একটা 4 গুণ। তাহলে কি 500 × 4 মানে কত হবে? 4টে 500 টাকা নোট পাচ্ছে বি। তাহলে কত হলো? 2,000 টাকা। খুব সুন্দর অঙ্ক, সোজা অঙ্ক। নেক্সট। রাজু দ্বারা পড়াটা আসলো নাকি? ওই যে রাজু 7.5 ঘন্টায় স্রোতের অনুকূলে, দেখো যখনই এই থাকবে তুমি কি বলতে বলেছি অঙ্কে, নৌকা স্রোতের অঙ্কে তোমাকে কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে। তো এটা দেখো, ওই যে 7.5 ঘন্টা যদি 150 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাই 7.5 দিয়ে ভাগ করে দাও। এই পয়েন্টটাকে তুলে দেখো ইজি হয়ে যাবে। 10 চলে আসলো। তুমি তো দেখলেই বুঝতে পারছো যে 75 ডবল এটা। তার মানে কি, অনুকূলে ঘন্টায় কত যাচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ অনুকূলে কত? 20 কিলোমিটার পার আওয়ার। এবার স্রোতের বেগ বলে দিচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে রাজুকে যে গতিবেগের নৌকা চালাতে হবে তা নির্ণয় করো। তার মানে কি, প্রতিকূলে একই সময়ে ফিরে আসতে মানে প্রতিকূলে। তাহলে প্রতিকূল বের করতে বলেছে। ভাষাটা জাস্ট একটু তোমাকে ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। তাহলে ফিরে আসবে মানে কি, তুমি প্রতিকূলে, অনুকূলে এঁকেছো। হ্যাঁ ঠিকই তো আছে, একই সময় মানে ঘন্টায়, 7.5 ঘন্টায়। ঠিকই আছে, ঠিকই আছে, 7.5 ঘন্টাই আসবে। বুঝতে পারোনি মনে হয়? দেখো, দেখো তোমাকে ক্লিয়ার করে দিই, এখানে অনুকূলে তুমি গতিবেগটা পেয়ে গেলে, 7.5 ঘন্টায় স্রোতের অনুকূলে এত কিলোমিটার যেতে পারো। তাহলে স্রোতের গতিবেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা হয়, তোমার আর দেখার দরকার নেই, তোমাকে ভাবনানোর জন্য দিয়েছো। সময় যখন ফিক্স তখন আর তাকানোর দরকার নেই তো। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো তোমার স্রোত কিন্তু কবার বিয়োগ হয় প্রতিকূলটা পেতে গেলে? দুবার বিয়োগ করো। দুবার বিয়োগ করলে কথা হয়? দুবার বিয়োগ করলে কিন্তু 10 হয়। 10 মানে কত আসলো? 10 কিলোমিটার পার আওয়ার। তাই তো আসলো। এটা 10 হবে না, 25 হবে। উম, হ্যাঁ এটা 10 হবে না, 10 হবে না, 25 হবে। ওয়েট ওয়েট। আচ্ছা আমি বলে দিচ্ছি, চাপ নিয়ে না, বলে দিচ্ছি। বলছে রাজু 7.5 ঘন্টা, আমাকে বলতে দাও, নিজেরা বললে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, রাজু এত ঘন্টায় স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যেতে পারে। আচ্ছা, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে। একই সময়ে ফিরে আসার জন্য রাজুকে যে গতিবেগে নৌকা চালাতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 150 কিলোমিটারই তোমার পথ, তাই তো? 150 কিলোমিটারই। আচ্ছা, রাজু এত ঘন্টা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ গেল। আচ্ছা, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। হুম। একই সময়ে ফিরে আসার জন্য রাজুকে যে গতিবেগে নৌকা চালাতে হবে। 25 কে কে বলছো? 25 কি করে হয়? এই অঙ্কটা একটু আছে জানো তো। 25 তো হবে না, দেখো 20 যারা বলছো, তোমাদের আমি একটু ক্লিয়ার করি। 20 বললে তাও 150 কিলোমিটার ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তুমি 20 করতে পারো। স্রোতের গতিবেগ আর 5 বলে দিচ্ছে এখানে। অ্যান্সারটা না, অন্য কিছু চাইলে ভালো করতো এরা। এরা ভুল একটু করে ফেলেছে। একই সময় ফিরে আসার জন্য রাজু যে গতিবেগে নৌকা চালাবে, এটা কিন্তু যে গতিবেগে নৌকা চালাতে হবে তা নির্ণয় করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে গতিবেগে নৌকা চালাতে হবে, আমি তোমাদের ক্লিয়ার করে দিই, সরি সরি। এখানে কিন্তু বলে যে গতিবেগে নৌকা চালাতে হবে বলছে, হ্যাঁ। এবার হিসাব মতো তো প্রতিকূল আছে, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু ওরা চাইছে, ওর অপশন অনুযায়ী যেটা দেখলাম, এরা কিন্তু অ্যান্সার অন্য কিছু চাইলো। নৌকার বেগটা যদি চাই, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত আসছে? তাও তো 15 আসছে। 10 আসছে না? আরে তোমরা একটা জিনিস বুঝছো। আচ্ছা, তোমরা একটা জিনিস কেন বুঝছো না, যে হচ্ছে কি, যদি আমার অনুকূলের বেগ 20 হয়, তাহলে প্রতিকূলের বেগ 25 কি করে হয়? বা হচ্ছে তোমার ওইদিকে তোমরা বলছো নৌকার বেগ বেশি কি করে হয়? এটা বুঝতে পারছো না তোমরা? অনুকূলের বেগটা তো বেশি হয়।
ঠিক আছে, এইটা কেন বুঝতে পারছেন? তোমরা হয়তো এটা বুঝতে পারছেন যে দাদা কি বলছে। এখানে হিসাব মতো 10ই অ্যান্সার, এখানে অ্যান্সার 10ই। বুঝেছো, এখানে একটু ভাষাগত ত্রুটি আছে। বলছে রাজু এত ঘন্টায় স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যেতে পারে, তাহলে ও গেল কিন্তু 150, ভালো করে বুঝবে, ও 150 কিলোমিটার গেল, ঠিক। তাহলে এত ঘন্টায় তাহলে ওর গতিবেগটা কত, 20 কিলোমিটার পার আওয়ার নিয়ে গেল। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে গতিবেগে এবার বলছে দেখো, স্রোতের গতিবেগ আবার 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা যদি হয়, সেখান থেকে একই সময় ফিরে আসার জন্য, তো ফিরে আসবে মানে কোন বেগে আসবে সে, কোন বেগে আসবে? প্রতিকূলে আসবে। তাহলে প্রতিকূলে তো একই সময় আচ্ছা আচ্ছা আচ্ছা, একই সময় যদি আসতে চায় তাহলে প্রতিকূলে তো ওর বেগটা কি হবে, আরো কমবে না? কিন্তু এখানে কিন্তু, এখানে কমবে। এবার এখানে বলছে একই সময়ে, কিন্তু এখানে তাহলে এখানে বেগ আরো বাড়বে, এ ঠিকই বলেছে। এখানে কিন্তু তোমাকে বাড়াতে হবে, এখানে বেগ বাড়াতে হবে, এখানে অনুকূল প্রতিকূল কিছু না, এখানে একটা অন্য টাইপের অঙ্ক। যাই হোক, খুব ভালো লেগেছে। প্রথমে ভাষাগত একটু আছে বললাম না। তাই 150 কিলোমিটারই তোমার পথ, হ্যাঁ, পারে কেটে বোঝো। এখান দিয়ে গতিবেগ পেলে কত তুমি, 20 কিলোমিটার পার আওয়ার। তুমি অনুকূল ভেবো না, অনুকূল ভাবলেই কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যখন ফিরে আসতে চাইবে, প্রতিকূলের বেগ কম হয় আমরা জানি, কিন্তু এখানে সেরকম অঙ্ক না। তোমার নৌকা চালাতে হবে বলেছে, তাহলে কতটা স্পিডে নৌকা চালালে তুমি একই সময়ে আসতে পারবে। ঠিক আছে, তোমার কিন্তু নৌকা চালালে একই সময় মানে 7.5 ঘন্টায় আসতে হবে। আর যেতে পারে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা। তাই তুমি স্রোত কিন্তু তোমাকে বাধা দেবে, কত বাধা দিচ্ছে, 5 বাধা দেবে। কিন্তু তোমার যে 7.5 ঘন্টায় লাগাতে হয়, ভালো করে বুঝবে, তোমার যে 7.5 ঘন্টায় লাগাতে হয়, তাহলে কিন্তু তোমার সেই 20 কিলোমিটার বেগ নিয়েই আসবো। কিন্তু যেহেতু তোমার স্রোত বাধা দিচ্ছে, তার জন্য তোমার কিন্তু এক্সট্রা আরো কত এফোর্ট দিতে হচ্ছে, আরো +5 দিতে হচ্ছে। তাহলে 20 আর 5 কত, 25 হবে অ্যান্সার। ফিরে আসতে, এখানে আমরা প্রতিকূল ভাবছি, প্রতিকূল ভাবলে কিন্তু এটা হবে না, এটা প্রতিকূল ভাবা অঙ্ক নয়। হ্যাঁ হ্যাঁ, টাইমটা কনস্ট্যান্ট আছে, টাইমটা কনস্ট্যান্ট, ওটা নিয়ে আমার ভাবার কোনো প্রশ্ন হবে না। ভালো অঙ্ক দিয়েছে, কিন্তু এখানে এই ভাষার, এখানে বলছে রাজু কত গতিবেগে চালাতে হবে। হ্যাঁ, এটা বলেছে, এখানে কিন্তু প্রতিকূলের কথা বলিনি, আমরা ভেবে নিচ্ছি প্রতিকূল, কিন্তু প্রতিকূল কিন্তু এখানে বলেনি। হ্যাঁ, তার মানে কি, ওর সময়টা 7.5 থাকছে, মানে কি ওর বেগটাকে বাড়াতে হবে, তবেই কিন্তু সময়টা, কারণ এখন স্রোত তো বাড়া দেবে, কত বাড়া দিচ্ছে 5, তাহলে ওই 5টাই ওর গতিবেগ বাড়াতে হবে আগের থেকে। ভেরি গুড অঙ্ক, ভালো অঙ্ক, লাস্ট পর্যন্ত বুঝাতে তো বলেছি, আমি ভাবছিলাম প্রতিকূল। যাই হোক, এটা তো খুব সোজা, এই টাইপের অঙ্ক আসে। তো দেখো 4টার আগে 10 মিনিট মানে, এবার রুটের মধ্যে আছে, রুট থেকে বাইরে বেরো মানে দুটোর আগে হয়ে যাবে। তো 64 মানে 18 64, তো দুটোর আগে 10 মিনিট মানে এটা হয়ে যাবে প্লাস। এবার এখানে দেখো, তো নিচে নিচে লিখবে, তাহলে তোমাদের যোগ করতে সুবিধা হয়ে যাবে একবারে। আর এখানে 225 মানে কার, 15 হয়, 15। এখানে কটার আগে দশমিক, দুটোর আগে, এবার কটার আগে হয়ে যাবে, একটার আগে, তাহলে কি হয়ে যাবে, 1.5 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 289, 289 কার স্কোয়ার, 17, তাই রুটের বাইরে বেরোলাম 17, তো এখানে দুটোর আগে দশমিক, যখন রুটের বাইরে বেরোয় একটার আগে, তাহলে 1.7 হয়ে যাবে। তো হিসাবের সুবিধার্থে এখানে একটা জিরো দিয়ে দাও, এখানে একটা জিরো দিয়ে দাও। তাহলে এখানে আসলো 8, আর 7 5 12 2, হাতে রইল আমার 1, 1 আর 1 2 আর 1 3 হাতে ছিল, তাই 3.28, এটা answer। এই ছিল তোমাদের আজকে ম্যাথ, খুব সুন্দর সুন্দর ম্যাথ ছিল, আশা করি সবাই ক্লিয়ার করে দিয়েছি। আজকের মতো ক্লিয়ার, আর নেটওয়ার্ক সমস্যা দেয়নি, এটা ভালো লাগলো, প্রথমে যা দিয়েছে দিয়েছে।